সময়টা আরো একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই জন্মগতভাবে বেঈমান, ওর শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ওর শরীরে রয়েছে বেশ্যার রক্ত, নিজে বিশ্বাসঘাতক। এই ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? ও হচ্ছে বেঈমানের জাতি। ওর বাপ দাদারা এবং নানার বংশ ইংরেজদের কাছে মাগি সাপ্লাই দিত, নিজের মা বোনদের সাপ্লাই দিত। মাগি সাপ্লাই দিয়ে ওর দাদা খান বাহাদুর উপাধি পাইছে। ইলিয়াসের প্রথম স্ট্যাটাসটির পর উপদেষ্টা আসিফ তিনি কোনো প্রতিক্রিয়া ওইভাবে জানান নাই, তবে তলে তলে সেটিং করার চেষ্টা করছিলেন উপদেষ্টা আসিফ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দিয়ে সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলাচ্ছিলেন যে ইলিয়াস ভাই আমার উপর কেন খেপলো। আজকে যখন দেখছি আমরা সেনাপ্রধানকে নিয়ে বুকে পাথর চেপে তিনি ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ, কিন্তু বুকে পাথর চেপে রেখে আমরা দেখছি তলে তলে কোটি কোটি টাকা কামাই ফেলছে এই ছাত্র উপদেষ্টারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল বাসির ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন, তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন? তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন? এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে। শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন
এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই, শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখে, 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এই কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক। এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান, সেখান থেকে এখান। তার কোনো অস্তিত্ব এখন নেই, কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ, বেঁচে আছে না কোথায় আছে। আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয়, জানার চেষ্টা করে, মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশহাস করার চেষ্টা করে। এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি? আওয়ামী লীগ কেন এরকম হবে? কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি, অপকৌশল করবে? এর কারণ আছে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। শেখ হাসিনা, শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি। তারা সবসময় ওরকম গোপন আতাত, গোপন ষড়যন্ত্র, মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করতো। তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব। 11 সময়ও তারা পালিয়েছে। তখন কিন্তু এই বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই, এদেশে ছিলেন। বহু রাজনীতিবিদ পালায় নাই, জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন, পালান নাই, পালিয়েছে এই শেখ হাসিনা। কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন, আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে 16টি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন। আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না, আমি ক্লিয়ার বলতে পারি। এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি? এই অন্যায়, অত্যাচার, জুলুম করে মানুষদেরকে 2000 মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন। তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা। আর তার দ্বারা হবে না, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক, সেটা তো চেয়েছিলাম।
কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না, পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে। তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন, আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো। জীবনে রাজনীতি করবো না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায়, কোন জায়গায় লুকিয়ে আছে, সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে? পারবে না। কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন সেই পরপারটা কোথায় খুঁজে বের করতে হবে। কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে। আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন, আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ইলিয়াসের প্রথম স্ট্যাটাসটির পর উপদেষ্টা আসিফ তিনি কোনো প্রতিক্রিয়া ওইভাবে জানান নাই। তবে তলে তলে সেটিং করার চেষ্টা করছিলেন উপদেষ্টা আসিফ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দিয়ে সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলাচ্ছিলেন যে ইলিয়াস ভাই আমার উপর কেন খেপলো। আজকে যখন দেখছি আমরা সেনাপ্রধানকে নিয়ে বুকে পাথর চেপে তিনি ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন বা মেনে নিয়েছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ, কিন্তু বুকে পাথর চেপে রেখে আমরা দেখছি তলে তলে কোটি কোটি টাকা কামাই ফেলছে এই ছাত্র উপদেষ্টারা। অভিযোগ সাংবাদিক ইলিয়াসের আরো এক পার্ট 2 আজকে তিনি আপলোড করে বসেছেন। আমরা চাই ডক্টর ইউনূসের এই সরকার এই আসিফ মাহমুদ সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে, দুদক কোন ভূমিকা রাখবে, নাকি ক্ষমতায় যারা থাকে তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তেলাবে। সাংবাদিক ইলিয়াসের এই ভয়াবহ অভিযোগের বিরুদ্ধে উপদেষ্টা আসিফ কি জবাব দেবেন আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই এবং আসিফের বক্তব্য শুনতে চাই। ইলিয়াস লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি পার্ট 2, একদম খাতা কলমে টাইম ফ্রেম সহ লিখে দিয়েছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে অলরেডি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার এপিএস মোয়াজ্জেম। স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোনো নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার দাবি সাংবাদিক ইলিয়াসের। তিনি বলছেন যে তার সূত্রটা বলছে ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু গেল 25 তারিখ তিনি অবসর গ্রহণ করেন। এরপরেও তিনি পদ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক 29 ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন। মিজানুর রহমান, জসিম উদ্দিন আরজু সহ আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফের এপিএস মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করেন। সেই মোতাবেক মোয়াজ্জেমকে অলরেডি 50 লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা চাকরি এক্সটেনশনের পরে দেওয়ার কথা। সেই ফাইলটা এখন কোথায় আছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত এই ফাইল পৌঁছে গেছে। এমনকি আগামীকালকে ফাইলটি পাশ হবার সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে দেখেন গিয়ে বিশেষ দ্রষ্টব্য ইলিয়াস ভাই লিখেছেন যে আসিফ কোনো ঘোষ খায় না, দল চালাতে তিনি ফান্ড কালেক্ট করছেন সরকারে বসে বসে, যার কারণে আমরা কিংস পার্টি বলছি। মানে এমন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আসার পরে আমরা এই উপদেষ্টাদের বিভিন্ন কথায় কেমনে আশ্বস্ত হই রে ভাই। যখন নেগোসিয়েশন হয় তখন আমরা জানি না, যখন ধান্দা মিলে না তখন আমরা জানি। পাবলিকের আবেগ অনুভূতি নিয়ে অনেক খেলা হয়েছে। ওয়ারিয়র্স অব দা জুলাই, হাত পা ভাঙা যে আহত ছেলেরা, আমি আজকে দেখলাম কি ইংলিশ নাম দিছে, চিকিৎসা নাই, পেটে ভাত নাই, যখন দরকার পড়ে এদেরকে আবার ওয়ারিয়র্স অব দা জুলাই, যোদ্ধা। আসিফ মাহমুদ প্রথম স্ট্যাটাসের পরে বক্তব্য দেয় নাই। হাসনাত রিদিয়া অফলাইনে কানেকশন করার ট্রাই করছে, কিন্তু সাংবাদিক ইলিয়াস বড় ঘাউরা জিনিস। তার বক্তব্য প্রথম আলোকে নিয়ে তুমি যা করো এটার পক্ষে যখন অবস্থান নিবা তোমাকে কোনো ছাড় নাই। এখন এই যে প্রতিবেদন আসছে গণমাধ্যমে, যারা দেখার তারা কি দেখবেন নাকি না? ইলিয়াস ভাই একদম ডিটেলস দিয়ে দিল। আমরা চাই উপদেষ্টা আসিফ নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা জানাবেন। ভালো থাকুন। ওয়াকার জন্ম
জন্মগতভাবে বেঈমান, ওর শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ওর শরীরে রয়েছে বেশ্যার রক্ত। এই খানকি পোলার নিজে বিশ্বাসঘাতক। এই ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? ও হচ্ছে বেঈমানের জাতি। ওর বাপ দাদারা এবং নানার বংশ ইংরেজদের কাছে মাগি সাপ্লাই দিত, নিজের মা বোনদের সাপ্লাই দিত। মাগি সাপ্লাই দিয়ে ওর দাদা খান বাহাদুর উপাধি পাইছে। এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে, আপনাকে, আমাদের বাপ দাদাকে, আমাদের মা বোনদেরকে, দেশের জনগণকে বলদ বানিয়ে আগস্টের 5 তারিখ থেকে এই সুর ইংরেজদের বেশ্যা সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর জাফর আলী খান আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে। ব্রিটিশ রাজের খেদমত কি জানেন? দেশের সাথে বেইমানি করা এবং নারী সাপ্লাই দেওয়া। এবং ওয়াকারুজ্জামানের দাদা এই কাজটা ভালোভাবে করেছে। এখন এটা করছে দাদা, তাহলে বাবা কি নানার বংশে কি করছে সেখানে? and was his maternal grandfather সাদিক খান। অর্থাৎ সাদিক খানও ব্রিটিশ রাজরে সেবা করছে, যার জন্য তাকে খান বাহাদুর টাইটেল দিছে এবং এটা সে গর্বের সাথে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে দাদা ফজলুর রহমান ছিল খান বাহাদুর এবং সাদিক খান সেও খান বাহাদুর। ব্রিটিশদের দেয়া, ওরা ব্রিটিশদের দাবিদারি করেছে, সেবা যত্ন করেছে, আয়ার চাকরি করেছে, বেশ্যা সাপ্লাই দিয়েছে দেশের বিরুদ্ধে গিয়ে। তো ওয়াকারুজ্জামানের বাপ দাদা নানা নানি এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য দেশ বিক্রি করে, এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য মাটি সাপ্লাই দেয়, এরা যদি ব্রিটিশদের সেবা করতে গিয়ে নিজের মা বোনদেরকে তাদের হাতে তুলে দেয়, এই হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ যা বলছে এটা কিন্তু আমি আগে থেকে বলে আসছি। আগস্টের 5 তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। আমার কথাকে অনেকে বিরোধিতা করেছে। আমি অন্য একটা প্ল্যাটফর্মে টক শো করতাম, সেই প্ল্যাটফর্ম ওয়াকারের তাবেদারি করার চাকরি নিয়েছে, ওয়াকারের কাছ থেকে কি ফায়দা পেয়েছে আমি জানি না। যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম, দেশের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম দেশের 20 কোটি মানুষের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম নিজের জীবন উৎসর্গ করে দেশটাকে বাঁচানোর জন্য, আমি যে মুহূর্তে দেখলাম এই অনলাইনের প্ল্যাটফর্মটা ওয়াকারের সুপারি খেয়েছে, আমি সরিয়ে নিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করা শুরু করেছি। এই প্ল্যাটফর্ম থেকে হুঁশিয়ার থাকেন, এই মানুষগুলোর থেকে হুঁশিয়ার থাকেন, জেনারেল ওয়াকারের থেকে আপনারা হুঁশিয়ার থাকেন, আসিফ নজরুলের কাছ থেকে আপনারা হুঁশিয়ার থাকেন। ডে 1 আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে জেনারেল হাফিজ, মেজর জেনারেল ফেরদাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এবং অন্যান্য লোকজনের ব্যাপারে আপনারা সচেতন থাকেন। আপনাদেরকে আমি বলেছিলাম, আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলেছি জেনারেল ওয়াকার ভারতের পক্ষে কাজ করছে, ভারতের সেনাবাহিনীর সাথে, ভারতের রয়ের সাথে সে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস যারা করে তারা, আমি তাদেরকে বোকা বলবো না, আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী, বেঈমান এবং এরা বেশ্যার সন্তান। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামান কি করেছে আগস্টের 5 তারিখ থেকে? গোপালগঞ্জের যে গন্ডগোল শুরু হয়েছে এর হোতা ওয়াকারুজ্জামান। ইসকনের যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপির যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রমিকরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে স্পর্ধিত ভাবে যারা আন্দোলনে নেমেছে এদের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। রাস্তাঘাটে যত অনিয়ম আন্দোলন যেখানে যা কিছু হয়েছে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে। সংবিধানকে এই ৭২-এর বস্তা পচা সংবিধান
সংবিধানকে যারা সমুন্নত রাখতে চেয়েছে তাদের পিছনের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে তার প্রত্যেকটা জায়গার ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য তাকে বলেছে মিলিটারিকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ওনাকে রীতিমতো ডানে বায়ে করে দেশের পরিস্থিতিকে জঘন্য করে কিভাবে করেছে দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন সমানে চালাচ্ছে। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সাথে হি কাটে ডিল। বিএনপির সাথে ডিল কাট করার সাথে সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, এসব দল খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এর সাথে জড়িত হয়েছে। জড়িত হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেল। ঠিক ওই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বোঝানো হলো, স্যার আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে যে স্যার মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে সার্বিকভাবে দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত, তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আরেক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তার সাথে যোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সচিব জেনারেল ফেরদৌস, আরেক খানকির ছেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে উনি বললেন ঠিক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তাদেরকে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছিলেন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সুপারভিশন কে করবে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুপারভিশন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিরক্ষা সচিব হাফিজকে, প্রতিরক্ষা তার যে উপদেষ্টা হাফিজকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কারণ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হলো ওয়াকারের চাকর, ওয়াকারের ইন্ধনদাতা, ওয়াকারের সহকারী, ওয়াকারের রিসোর্স। জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউয়াসলি ভুল বুঝিয়ে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে জাস্টিফাই করে ওনাকে মিসগাইড করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেও হয়তো না বোঝার ভান করলেন একটা কারণে, কারণ একই সাথে সবার সাথে বিদ্রোহ করে উনি কিছু করতে পারবেন না। উনি ধীরে ধীরে ব্যাপারটাকে আমলে নিয়েও সচেতন ভাবে সামনে এগোচ্ছিলেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন যে তাকে আয়না ঘরে যেতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে বুঝেছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অ্যাক্ট করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন নপুংসক, অযোগ্য, অথর্ব কিছু লোককে উপদেষ্টা বানানোর রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, তার স্পেশাল সহকারী করা হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা অনেক উপদেষ্টার কথা আপনারা জানেন যেসব অ্যাপয়েন্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। আপনারা শুনে থাকবেন মনির হায়দারের মতো ডিসিএফআই কুত্তার বাচ্চা ওয়াকারের নিযুক্ত। রাষ্ট্রদূত করেছে মুশফিক ফজল আনসারী, ওয়াকারুজ্জামানের নিযুক্ত। চুপ্পুর নিযুক্ত এসব বেঈমানরা, ফারুকি, আসিফ নজরুল, এরা হচ্ছে ওয়াকারের নিযুক্ত। আমি ডে ওয়ান থেকে আপনাদেরকে বলে আসছি
আপনারা পাল তুলে দিয়েছেন। আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বারবার বলেছি, এই লোকগুলো বাংলাদেশের না। গোলাম মুর্তজা নামক এক লোককে, এই গোলাম মুর্তজা নিউ ইয়র্কে এসে অর্থ লুণ্ঠনকারী একটা রিকশাওয়ালা, একটা বেশ্যার সাপ্লাইকারী জাকারিয়া মাসুদ জিকুর পত্রিকার ওখানে 2 টাকার চাকরি করত। সেই গোলাম মুর্তজাকে প্রেস সেক্রেটারি করে। কে করেছে? এই ওয়াকারুজ্জামান করেছে। কে করেছে? আসিফ নজরুল করেছে। এই গোলাম মুর্তজাকে কে চাকরি দিয়েছে? ওয়াকারুজ্জামান, ডিজিএফআই। এর পিছনে কারা আছে? ওয়াকারুজ্জামান এবং ভারত। ওয়াকারুজ্জামানকে ইকুইপ করেছে এই লোকগুলো। তাইলে আজকের ওয়াকারুজ্জামানের চারপাশে কারা বসেছে? মনির হায়দার বসেছে, গোলাম মুর্তজা বসেছে, মুশফিক ফজল আনসারী বসেছে, ফারুকী বসেছে, ওয়াকারের লোকজন। কষ্ট হচ্ছে আপনাদেরকে মেনে নিতে? কষ্ট হোক, দ্যাটস দ্য ফ্যাক্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তার নিজের কোনো এখতিয়ার নাই। আপনাদেরকে আমি বলেছি, একটা দেশ চালাতে গেলে একটা সরকার প্রধান ইন্টেলিজেন্স ব্রিফিং পায়। আপনাদেরকে বলেছিলাম আজ অবধি, আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজিএফআই ব্রিফিং, NSI briefing, CID briefing, none of the intelligence briefing being given to Dr. Mohammad Yunus. এই ব্রিফিং গুলো কে নেয়? ওয়াকার নেয়। কেন নেয়? ভারতের সাথে কোঅর্ডিনেশন করে। এই শুয়োরের বাচ্চা ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর, পলাশীর প্রান্তরের 2য় মির্জাফর, এই শুয়োরের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের 5 তারিখ। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদন। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। শেখ হাসিনা সাবেক ওই প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন, কিন্তু নিয়তি বড়ই কঠিন। দেশের 32টি দল মিলেও দেশের শান্তি শৃঙ্খলা, দুর্নীতি, অরাজকতা, ধর্ষণের মতো কালো আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে পারছে না। আর এমন অবস্থায় আবারও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার একটি সুপরিকল্পনা চলছে সর্বমহলে। আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। এদিকে এক গোপন ভিডিও স্থিরচিত্রে দেখা মিলেছে, যেখানে পাকিস্তানি রাজনীতিবিদদের সাথে সমন্বয়ক হাসনাত, মামুনুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যে বিষয়টি ইতিমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাধারণ জনগণ সহ সেনা কর্মকর্তাদের। 5 মে जो कत्लेआम हुआ, मैं वहां मौजूद था और आखिरी शख्स जो स्टेज से उतरा वो मैं था। अभी मौलाना साजिद रहमान ने मुझको वहां उठा दिया। वहां हुए मगर लोगों के छीटे सब मुसलमान। वो एक बात है, मुसलमान जब ताकत के साथ वो गठजोड़ मारते हैं ना, मुसलमान हार जाते हैं। इसलिए जनाब अगर हम मौका तलाश करते हैं, लेकिन इस मौका को हम इस्तेमाल नहीं करें तो हम। আর এজন্যই নতুন স্লোগানে উত্তাল রাজপথ, রাজাকার মুক্ত বাংলা চাই। জামাত শিবির
এই মুহূর্তে বাংলাচার, এই দিয়েছি তো রক্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ, এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান, এবং প্রশাসনকে বলছি। তবে এছাড়াও এদিকে সমন্বয়কদের এক বিবৃতিতে উঠে এসেছে ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তাদের থেকেও চাপ আসছে শেখ হাসিনাকে পুনঃ বহাল করার ক্ষেত্রে, এবং সেই সাথে আজ সকাল থেকেই দেশের সর্বক্ষেত্রে সেনাবাহিনীর টহল দলও জোরদার করা হয়েছে। তবে শুধু সেনাবাহিনী বা রাজনীতিবিদ নয়, দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা ও এই একই সুরে সুর বেঁধেছেন। তারা মনে করছেন সাবেক ওই প্রধানমন্ত্রী দেশের জন্য উত্তম পরিকল্পনাকারী, এবং এই দলকে নিষিদ্ধ করার মতো কোনো ক্ষমতা এদেশে তৈরি হয়নি, এমনটাই জানিয়েছেন। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা মানে আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে মানে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। কেমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় না। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনে ওই শেখ হাসিনা 16 বছরে এমন দোষিত হয় না। এই শেখ হাসিনাকে প্রেসিড বলতে বলতে আজকে দেশটাই প্রেসিড হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবো, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? কথাটা আমার উত্তর নেই। এমনি দেশদ্রোহী, এরকমই যদি দেশদ্রোহী হয়, ওই যে আমার মাথার উপরে মিট্রোলটা ভেঙে দিল, পদ্মা ব্রিজটা ভেঙে দিল। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে সমর্থন করি, কারণ জাতির উদ্দেশ্যে কথা বলে। আওয়ামী লীগ সরকার হাসিনা খারাপ ছিল না, হাসিনা গরিবের পক্ষে ছিল, হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল। এখনো যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয়, এখনো আওয়ামী লীগ পাস, বিপুল ভোটে পাস করবো। আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কন, আওয়ামী লীগ এখনো যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিষিদ্ধ না করে, তাহলে এখনো আওয়ামী লীগ 100তে 100 পাস করবো। এটা আমি 100তে 100 তাদের পিটানো বলে ঠিক আছে গা। কারণ আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী বাইরে। ধর্মগণ আমাকে বাধ্য মূল্যে যে দেখো আমাকে তা হন্ত হইতেছে কি লেখা নেত্রী নেই। ধর্মগণ আমরা বাধ্য মূল্য করতেছি, যারা আওয়ামী লীগ করতে তারা এখন কয় বিএনপি কি লেখা কয় দল পিঠ বেচাবার জন্য। কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশে সুস্থ ভোট হয়, তাহলে আওয়ামী লীগের উপরে কেউ পাশ করতে পারবো না। প্রিয় দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহর এই বিরোধিতা আপনার কাছে সাহসিকতা নাকি দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।